হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিবেইনার। তোমাদের সজীব ভাই আবার চলে আসছে তোমাদের জন্য ইংলিশের আরেকটা জাদুকরি ক্লাস নিয়ে। সো আমার ক্লাস শুরু করার আগে আমাদেরকে একটু জানিয়ে দাও যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, দেন আমরা ক্লাসটা শুরু করব। এবং সবাই আমাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এবং জানতে চেয়েছে কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও, এবং কমেন্টে এটাও জানিয়ে দিও যে তোমরা দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সব পরিচিত মুখ। সাউন্ডটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার মনে হচ্ছে যে ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আচ্ছা, আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটু কথা বলে নেই। আমাদের হচ্ছে তোমরা দেখতে দেখতেই আমাদের হচ্ছে অন্তিম মুহূর্তে চলে আসছে। আগামী ৭ তারিখে আমাদের ফার্স্ট টাইমার যে কোর্সটা আছে সেই কোর্সটার ক্লাস শুরু হতে যাচ্ছে। সো এই কোর্সটাতে কি কি থাকবে এটা তোমাদেরকে একটু জানানো দরকার। দেন আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমরা এই ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার করো, যেন তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে। আর এই ফাঁকে তোমাদের ফ্রেন্ডরা ততক্ষণে আসতেছে, এই ফাঁকে আমরা জেনে যাই যে আসলে আমাদের ফার্স্ট টাইমের কোর্সে কি কি থাকবে। সো দেখো, এটা হচ্ছে আমাদের পুরোটা আউটলাইন। এই আউটলাইনটা কিরকম, যে ফার্স্ট টাইমার নার্সিং কোর্স 2025, হ্যাঁ, এটার জন্য So, আমরা যেটা করেছি যে সবচেয়ে বেশি ক্লাস আমাদের প্ল্যাটফর্মে পাওয়া, যে কোনো প্ল্যাটফর্মে এত বেশি ক্লাস দেওয়া হয় নাই যেটা আমাদের প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে শুরুতে আমাদের 150টা জুম লাইভ ক্লাস থাকবে। 150টা জুম লাইভ ক্লাস থাকবে, যেটা কোনো প্ল্যাটফর্ম তোমাকে দিবে না, সেটা আমরা দিচ্ছি তোমাদেরকে। এবং এই ক্লাসগুলার সবগুলা ক্লাসে তোমাদের রেকর্ডিং থাকবে, যে কোনো কারণে তুমি ক্লাস মিস করে ফেলছো, এমন হতে পারে। সো এই ক্লাসগুলো থাকবে কি রেকর্ড করা থাকবে, এবং রেকর্ডিং ক্লাসগুলো তুমি আবার পরবর্তীতে দেখতে পারবে। সো ক্লাস মিস করার কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আছে, দেখো, 150টা যে ক্লাস থাকবে, এই 150টা ক্লাসেরই আবার কি আমরা লেকচারের পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করব। তো এটা থেকে তোমাদের কি পড়তে আর একটা সুবিধা হবে। এরপরে আমরা যেটা করব, যে বিবেইনের আমাদের টি শার্ট আছে, কলম আছে। টি শার্ট এবং কলম এটা গিফট হিসেবে তোমাদেরকে দিব আর কি। সো এরপরে আমাদের হচ্ছে ডকুমেন্ট ফাইল এবং চাবির রিং, এগুলো গিফট হিসেবে থাকবে। আমরা বলি এগুলো এক্সক্লুসিভ গিফট। তো এবং এই চাবি রিং বলো, টি শার্ট বলো, এগুলাতে তোমাদের হচ্ছে বিবেইনারের লোগো দেওয়া থাকবে। সো তোমরা অনেকেই চাও যে বিবেইনারের টি শার্ট পড়তে বা সবকিছু বিবেইনার ইউজ করতে, এই জন্য আমরা এটা করেছি আর কি। সো এরপরে দেখো, 170টা এক্সাম এবং মডেল টেস্ট, মানে তুমি যে 150টা ক্লাস করবা, 150টা ক্লাসেরই আবার কি, ধরো আজকে আমার ইংলিশ ক্লাসটা করলা, পরের দিন ক্লাসে যখন আসবা, অন্য কোনো টিচারের ক্লাসে যখন আসবা, তখন তোমাকে কি করতে হবে, এর আগে তোমাকে আজকের ক্লাসের এক্সামটা তোমাকে দিয়ে দিতে হবে। এরকম একটা ব্যাপার থাকে, মানে প্রতিটা ক্লাসেরই এক্সাম তোমাকে দিতে হয়। এরপর এইরকম ইন টোটাল আমাদের 170টা আমাদের এক্সাম আছে, এবং মডেল টেস্টও আছে, তারপর ফাইনাল টেস্টও আছে, অনেক টেস্ট আছে। টেস্ট দিতে দিতে তুমি হয়রান হয়ে যাবে যে এত টেস্ট। এরপরে দেখো প্রবলেম, আচ্ছা, প্রবলেম সলভিং গ্রুপ। আমাদের হচ্ছে কি, আমাদের অনেক মডারেটর আছে, মানে অ্যাডভাইজার আছে মেইনলি। সো আমাদের অনেক অ্যাডভাইজার, তোমাদের সিনিয়র ভাই আপুরা আছে, এই প্রবলেম সলভিং গ্রুপে তারা থাকেন আর কি। সো কোনো যদি প্রবলেম হয়, তখনই সঙ্গে সঙ্গে তারা সলভ করে দিতে চায়, দিয়ে দেন আর কি। সো এই জন্য আমরা যেটা করেছি, আমাদের ফেসবুক গ্রুপ আছে, তোমরা জানো যে বি ব্রেইনার নার্সিং নামে একটা আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে। সো দেখা যায় যে টেলিগ্রাম গ্রুপটা আমাদের বেশি চলে। এই গ্রুপে যখন তোমার কোনো প্রবলেম হবে, তুমি ওই গ্রুপটাতে যদি তোমার প্রবলেমটা দিয়ে দাও, দেন তোমাদের ভাইয়া আপুরা, সিনিয়র ভাইয়া আপুরা সেটা সলভ করে দিবে তোমাকে। এরপরে আমাদের আছে কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক ম্যাপ ফ্রি। আমাদের সাধারণ জ্ঞানে ভালো করার জন্য আসলে কি, আমি আসলে সাধারণ জ্ঞান ক্লাস নেই না, তবে যতটুকু আমার মাথায় ঢুকে আর কি। সাধারণ জ্ঞানে আসলে কি একটা ভালো দুইটা পার্ট থাকে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্ট। সো দুইটা পার্টে ভালো করার জন্য আসলে মানচিত্রটা লাগে আর কি। সো এই প্রয়োজন থেকে আমরা যেটা করেছি, বাংলাদেশ এবং আন্তর্জাতিকের জন্য এই ম্যাপটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। এরপরে আমাদের প্রশ্ন ব্যাংক থাকতেছে, ওএমআর বুক থাকতেছে। এই ওএমআর বুকটা সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া দরকার। হ্যাঁ, ওএমআর বুকটা হচ্ছে কি রকম, যে অ্যান্সার শিটটা তুমি কিভাবে নার্সিং অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় বসো এবং দাগাও, এইরকম টাইপের একটা ওএমআর শিট তোমাদেরকে দেওয়া হবে, যেটাতে তুমি ঘরে বসে তুমি কি করতে পারবা, সেগুলো দাগাতে পারবা।
ঘরে বসে তুমি ঠিক আছে অফলাইনের একটা ফিল পাবা, মনে হবে যে হ্যাঁ তুমি নার্সিং পরীক্ষা দিচ্ছ, এরকম ফিল তোমার হবে। এরপর হচ্ছে প্রশ্ন ব্যাংকটা কিরকম, প্রশ্ন ব্যাংকটা হচ্ছে যে বিগত সালে যতগুলো নার্সিং টেস্ট হয়েছে সবগুলা টেস্টের সবগুলা পরীক্ষার এক্সাম মানে সবগুলো পরীক্ষার প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে এবং উত্তরগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেন এটা হলো। ওকে, আচ্ছা এরপরে আমাদের হচ্ছে কি 11টা প্রিন্টেড বই, 11টা প্রিন্টেড বই, এটা হচ্ছে নতুন সংস্করণ 2026 তোমাদের জন্য করা হয়েছে। হ্যাঁ, নতুন সংস্করণের 11টা প্রিন্টেড বই তোমাদেরকে দেওয়া হবে। এরপরে যেটা হচ্ছে আমাদের নতুন সংস্করণের দাগানো পিডিএফ, দাগানো বইয়ের পিডিএফ। এবং আমরা যেটা করেছি, অন্যান্য প্ল্যাটফর্ম যেটা করতেছে শুধু বই দিচ্ছে, কিন্তু আমরা যেটা করেছি বই তো দিচ্ছি এবং বইয়ের মধ্যে আমরা দাগিয়ে দিচ্ছি যে কোন লাইনটা তোমার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো লেস ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আমরা দাগাই দিচ্ছি, যেটা অন্য কোনো প্ল্যাটফর্মে এখনো করে নাই। এরপরে যেটা হচ্ছে আমাদের 24 ঘন্টা, 24 ঘন্টা এআই স্টুডেন্ট অ্যাডভাইজার। এটা কি হচ্ছে যে আমাদের 24 ঘন্টা এআই স্টুডেন্ট অ্যাডভাইজারটা কি রকম, আমরা বলি এআই, এই যে এআই, এআই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে এটা চ্যাট জিপিটির নাম তোমরা শুনেছো আর কি। সো আমাদের নিজস্ব একটা চ্যাট জিপিটি আছে, সেটা কি, সেটা হচ্ছে বিবি, বিবি এআই, বিবি এআই অনেকে আদর করে, আমাদের হচ্ছে বি ব্রেইনার, নামটা একটু মোটামুটি বড়, তো সেই জন্য সবাই আদর করে কি বলে, বিবি বলে, বলে কি বিবি, সবাই দেখবে প্রায় শুনতেছে বলতেছে বিবি, বিবিতে ভর্তি হও, বিবি মানে কি বি ব্রেইনার, হ্যাঁ সংক্ষেপে বলে বিবি, এই যে বিবি, বিবি এআই। এই এআই এর ব্যাপারটা কি রকম, তুমি যে কোনো সময় ধরো অনেক রাত্রে বেলা 2টা 3টার দিকে তুমি পড়াশোনা করতেছো, সো এই টাইমে একটা প্রবলেম ফেস করছো, যে আসলে একটা প্রবলেম ফেস করছো, সমাধান পাচ্ছ না, তুমি কি করতেছো, তুমি যেটা করতেছো যে এই প্রবলেমটা তুমি জাস্ট ওই বিবিএআই কে দিয়ে দিবে। হ্যাঁ, দিয়ে দিবে, বিবিআই কি করবে, এটা সমাধানটা তোমাকে করে দিয়ে দিবে। অনেক সময় এটা হতে পারে রাত 2টা 3টার দিকে, নর্মালি আমরা সবাই ঘুমাই, কিন্তু তুমি পড়তেছো। এখন আসলে কোনো হিউম্যানের পক্ষে এই 2টা 3টার দিকে হয়তো বা হ্যাঁ যে আসলে ওই টাইমে তোমার সমাধানটা দেওয়া পসিবল না, কিন্তু এই বিবিএআই তো ঘুমায় না। সো একে যখন তুমি রাত 2টা 3টার দিকে তুমি টেক্সট করতেছো যে আমার সমস্যা এইটা, তখন বিবিএআই কি করবে, ওটা সমস্যার সমাধানটা তোমাকে দিয়ে দিবে। বুঝতে পারছো, এই এআইটা একদম ব্যতিক্রম, বোঝা গেছে, এটা আমাদের নতুন এই বছরই আসলে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, মোটামুটি এই ছিল আমাদের ফার্স্ট টাইম ফুল কোর্সের ইন ডিটেলস, যেগুলা তোমরা আসলে অনেকে জানতে চেয়েছিলা, সেজন্য শুরুতে বলে দিলাম। এতক্ষণে হয়তো বা তোমাদের ফ্রেন্ডরাও চলে আসছে এবং তোমরাও আশা করি অনেকগুলো শেয়ার করে ফেলছো। এখন আমরা যেটা করব, ক্লাসটা শুরু করে ফেলবো। আজকের ক্লাসের টপিকটা কি, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ টপিক যে এই টপিক থেকে প্রতি বছর কোনো না কোনো কোশ্চেন আসবেই। আজকের ক্লাসটা যদি তুমি করতে পারো, এটা আমরা বলে নিতে পারি যে অবশ্যই অবশ্যই তুমি ঠিক আছে 1 থেকে 2 মার্ক কমন পাবা। তো তাহলে আর কথাবার্তা না বাড়াই, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা ভালো মতো শুরু করি। তো আমাদের ক্লাসে যে ব্যাপারটা, তোমাদের সজীব ভাইয়ের ক্লাস মানে এই ক্লাসের মধ্যে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। হ্যাঁ, কারণটা কি, তোমাদেরকে অবশ্যই নোট করতে হবে, নোট সাবমিট এটা মাস্ট। বুঝতে পারছো, এটা তুমি ফ্রিতে করো নাকি পেইডে করো সেটা হিসাব আলাদা। আমি যখন ক্লাসে বসি তখন মনে করি কি, সে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট হোক নাকি নন পেইড ব্যাচের স্টুডেন্ট হোক, সবাইকে আমার স্টুডেন্ট মনে করি এবং সেইভাবেই ট্রিট করি। বুঝতে পারছো, সো তোমাদের যে কাজটা হবে, অবশ্যই অবশ্যই আমি যেগুলো পড়াবো সেগুলো খাতায় নোট করবা এবং আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে সাবমিট করবা। আচ্ছা, এখন দেখো আমাদের হচ্ছে কি, প্রথমে আমরা চলে আসলাম নাউন। পার্টস অফ স্পিচের আমাদের কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসে, দেখো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে শুরুতে হচ্ছে নাউন, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, তারপর কি অ্যাডভার্ব এবং ভার্ব। এই যে 4টা জিনিস, এই 4টা জিনিস থেকে মেইনলি আমাদের কি আসে, কোশ্চেন আসে। এই 4টা জিনিস থেকে কোশ্চেন আসে, যে আসলে বিভিন্ন ভাবে আসে। একটা ওয়ার্ড দিয়ে রাখে, বলে কি এটা নাউন কিনা, কোন পার্টস অফ স্পিচ, হ্যাঁ এইরকম, যে এটা নাউন কিনা, নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব নাকি অ্যাডভার্ব, এই টাইপের অনেক কোশ্চেন আসে। তো এই 4টা জিনিস আমাদেরকে ভালো মতো বুঝতে হবে, যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব। হ্যাঁ, আশা করি আমার ক্লাসটা করার পর এগুলো সমস্যা থাকবে না। এটা জাস্ট তোমাদেরকে একটু আইডিয়া দিলাম যে এই 4টা জিনিস থেকে কোশ্চেন আসে। কোশ্চেন যদি আসে, সেটা যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক না কেন, নার্সিং হোক বা জব হোক বা যে কোনো হোক না কেন, এইখান থেকেই তোমাদের কোশ্চেন আসবে। এখন আমরা চলে যাই কোথায়, আমরা চলে যাচ্ছি এই জায়গায়, নাউন চেনার উপায়। তো এখানে বলতেছে যে আসলে নাউনের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যে বলতেছে অর্থের বা সংজ্ঞার মাধ্যমে আসলে কি নাউন চেনা যায়, জাস্ট অর্থ দেখেই বোঝা যায় এটা নাউন। তো দেখো, কোনো ব্যক্তি বা বস্তু স্থানের কাজ বা গুণের নামকে নাউন বলে, নর্মাল কথাবার্তা বলছে। হ্যাঁ, সো
একটা এক্সাম্পলও দেওয়া আছে, খুবই বেসিক, এটা আসলে আমাদের না বললেও না, এটা আমরা জানি আর কি, সো এই জন্য এটা নিয়ে আমরা কোনো আলোচনা করলাম না। এইটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার, যে ফাংশনের মাধ্যমে আমাদের কি নাউন চেনা যায়। এখন ফাংশনটা কি রকম দেখো, শুরুতে বলতেছে আমাদের কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, কোন সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে, কোন সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, অনেক কিছু বলতেছে। এখন আমার ক্লাস মানে কি এত স্লাইডের পড়ায় দেওয়া, ব্যাপারটা কিন্তু এইরকম না, তোমরা জানো। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা তোমরা অনেকেই জানো, যে আসলে একটা শর্টকাট থেকে আমাদের একটা সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে সেটা বের করা যায়। হ্যাঁ, এটা একটু মডিফাই আমি এই বছর করছি, সো তোমরা আগেরটা কেউ বলতে আইসো না। ওকে, আচ্ছা দেখো, তোমরা আইপ্যাডের নাম শুনছো, আইপ্যাড। তো আইপ্যাড সবাই মোটামুটি চেনো, যে আসলে আইপ্যাড মোটামুটি বড় ট্যাবের মতো একটা, অ্যাপেলের ট্যাবটাকে আমরা বলি আইপ্যাড, এটা তোমরা ভালোভাবেই জানো। আমরা যেটা করবো কি, আইটাকে বাদ দিয়ে কি বানাবো, সোপ্যাড। কি বলবো, এই সোপ্যাডটা একটু মনে রাখো। এই সোপ্যাড যদি মনে রাখতে পারো, তাহলে কোথায় কোথায় একটা সেন্টেন্সে নাউন বসে সেটা তুমি মনে রাখতে পারবা। এখন আমি তোমাদেরকে বলতেছি, এই সোপ্যাড দ্বারা কি বুঝায়। এই এস দেখো, সাইডে আমরা লিখলাম, সাইডে জাস্ট আমরা একটু ইয়া করলাম, দেখি এস দ্বারা কি বুঝায়, কোনটা দ্বারা কি বুঝায় আমরা লিখে ফেলি। ওকে, আচ্ছা এখন এই এস দ্বারা বুঝায় সাবজেক্ট। এস দ্বারা কি বুঝায়, এস দ্বারা বুঝায় সাবজেক্ট, এস দ্বারা বুঝায় সাবজেক্ট। এই এস দ্বারা বুঝায় সাবজেক্ট, ও দ্বারা বুঝায় অবজেক্ট, ও দ্বারা কি অবজেক্ট বুঝায়। তারপরে হচ্ছে আমাদের পি, এই পি হচ্ছে আমাদের প্রেপোজিশন, পি হচ্ছে আমাদের প্রেপোজিশন। আর এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের আর্টিকেল অথবা অ্যাডজেক্টিভ। আর ডি হচ্ছে আমাদের ডেটারমিনার, ডি হচ্ছে কি ডেটারমিনার। তো এইটা হচ্ছে আমাদের পরিচয়, এই সোপ্যাডের পরিচয় হচ্ছে এটা। এস মানে হচ্ছে সাবজেক্ট, ও মানে হচ্ছে অবজেক্ট, পি মানে কি প্রেপোজিশন, এ মানে আর্টিকেল, এ মানে কি অ্যাডজেক্টিভ, এবং ডি মানে হচ্ছে ডেটারমিনার, যেটাকে আমরা সংক্ষেপে বলছি সোপ্যাড। এখন সোপ্যাডটা আসলে কিভাবে আমরা প্রয়োগ করব, আমি তোমাদেরকে বললাম, একটু খেয়াল করো এবং নোট করো, যে সোপ্যাড মনে রাখবে সাবজেক্ট এবং অবজেক্ট। এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়, আমাদের নাউন হয়। সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের কি হয়, নাউন হয়। এখন আমি লিখলাম কি, আমি লিখলাম হচ্ছে সজীব, বললাম সজীব লাইকস, ধরো আমি লিখলাম হচ্ছে ক্রিকেট, সজীব লাইকস ক্রিকেট, ভালো কথা। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এখন এই সেন্টেন্সের মধ্যে কোনটা নাউন কোনটা কি, এটা আমরা বের করতে যাব। তো আমি তোমাদেরকে বললাম কি, একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের কি হবে, নাউন হবে। সাবজেক্ট এবং অবজেক্ট কি হবে, নাউন হবে। তাহলে এই সজীবটা কি সাবজেক্ট, তাহলে আমি সজীব যেহেতু সাবজেক্ট, তাহলে সাবজেক্টটাকে আমরা কি বলতে পারি, নাউন বলতে পারি। তাহলে কি আমি বলছিলাম না, সাবজেক্টের জায়গায় আমাদের কি বসে, নাউন বসে। তাহলে সজীবটা হচ্ছে আমাদের নাউন, বুঝতে পারছো, সজীবটা হচ্ছে আমাদের নাউন। এরপরে চলে আসো আমাদের অবজেক্ট। এখন অবজেক্ট ব্যাপারটা কি তোমাদের এখন আবার বুঝতে হবে। অবজেক্ট জিনিসটা কি তোমাদেরকে আবার বুঝতে হবে, যে একটা সেন্টেন্সের মধ্যে ভার্বের পরে যা থাকে, ভার্বের পরে যে অংশটুকু থাকে, সেটাই কি আমাদের অবজেক্ট। তোমরা অনেকেই হয়তোবা পড়ে আসছো কিরকম, যে একটা সেন্টেন্সে ভার্বের পরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে অবজেক্ট। ব্যাপারটা কিন্তু এরকম না। একটা সেন্টেন্সে ভার্বের পরে অবজেক্টও থাকতে পারে, কমপ্লিমেন্টও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। এখন আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের কাজটা যদি শুধু হচ্ছে আইডেন্টিফিকেশন, এই জন্য আমরা কোনটা কমপ্লিমেন্ট কোনটা অ্যাডভার্ব সেটা আমরা বুঝতে যাব না। আমাদের যে কাজটা হচ্ছে, এখন আমরা জাস্ট এই ভার্বটাকে কি করব, কি বা কাকে দ্বারা কোশ্চেন করব। যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে অবজেক্ট, আর যদি উত্তর না পাই সেটা অবজেক্ট না, সোজা কথা। তাহলে সজীব কি পছন্দ করে, আমি যদি কি দ্বারা কোশ্চেন করি, তাহলে কি দ্বারা কোশ্চেন করে আমি কিন্তু উত্তর পাই ক্রিকেট পছন্দ করে, তাহলে ক্রিকেটটাকে আমি বলতে পারি কি অবজেক্ট। বুঝতে পারছো কিভাবে আমি একটা সেন্টেন্সের মধ্যে অবজেক্টটাকে বের করব। আমার কাজ যেটা হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করা, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে যদি আমি উত্তরটা পাই সেটা হচ্ছে অবজেক্ট, আর যদি উত্তর না পাই সেটা অবজেক্ট না। তাহলে আমি উত্তর পেলাম কি ক্রিকেট, ক্রিকেট পছন্দ করে, তাহলে ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। আর আমি তোমাদেরকে বলছি একটা সেন্টেন্সে অবজেক্টের জায়গায়ও কি বসতে পারে, নাউন বসতে পারে। তাহলে আমরা যা বুঝলাম, যে
এই যে সজীব, এই সজীবটা হচ্ছে কি, সজীবটাও হচ্ছে আমাদের নাউন, সজীবটাও নাউন এবং ক্রিকেটটাও নাউন। তাহলে একটা আমরা সো প্যাডের মধ্যে আমি সোটাকে বুঝে ফেললাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে এই যে প্যাড, এই যে প্যাড, এইটা একটু বোঝা। প্যাড মনে রাখবা যে এই প্যাডের পরেও যদি একটা মাত্র ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাও আমাদের কি হয়, সেই ওয়ার্ডটাও আমাদের নাউন হয়। এখন এই প্যাডের শুরুতে আছে কি পি, আর পি এর পরিচয়টা আমি কি দিয়েছিলাম, পি এর পরিচয়টা দিয়েছিলাম সেটা হচ্ছে প্রেপজিশন। কি বলছিলাম, পি এর পরিচয়টা হচ্ছে আমাদের প্রেপজিশন। এখন যেটা হচ্ছে দেখো, আমি বললাম কি আম টকিং টু, আম টকিং টু, আম টকিং টু কার সাথে কথা বলতেছি, আম টকিং টু, ধরো একজনের নাম নিয়ে নেই, ফারহানার নাম নিলাম, আমার বোনের নাম হচ্ছে ফারহানা, ঠিক আছে। তো দেখি যে ফারহানা হচ্ছে আমার বড় বোনের নাম ফারহানা, হ্যাঁ। তো এই জন্য ফারহানা নামটা নিয়ে ফেললাম। তো এই যে ফারহানা, আম টকিং টু ফারহানা, এই যে ফারহানা। এখন দেখো যে টু, এই টুটা কি, এই টু এর পরিচয়টা হচ্ছে এই টুটা প্রেপজিশন। এই টুটা কি, টুটা হচ্ছে প্রেপজিশন। আর আমি তোমাদেরকে বলছিলাম এই প্যাডের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কি, নাউন হবে। তাহলে টু হচ্ছে প্রেপজিশন, আর প্রেপজিশনের পরে দেখো ফারহানা ওয়ার্ডটা আছে, এই ফারহানা ওয়ার্ডটা তাহলে কি হবে, অবভিয়াসলি আমাদের নাউন হবে। বুঝতে পারছো? আপনারা বুঝতে পারছেন কিনা বলেন, একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। আমি দেখলাম এই সেন্টেন্সের মধ্যে জাস্ট এই টুটা হচ্ছে প্রেপজিশন, প্রেপজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড পেয়েছি এবং এই ওয়ার্ডটা হচ্ছে ফারহানা, ও ফারহানাটা অবভিয়াসলি এখানে নাউন। এরপরে আমাদের এরপরে আমাদের আমাদের পি এর কাজটা শেষ হয়ে গেল, পি এর কাজটা শেষ হয়ে গেল। এখন আমাদের চলে আসলো এ। এতে আমরা কি বলেছি, এতে হচ্ছে আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আর্টিকেল অ্যাডজেক্টিভ এটা আমরা এখন বুঝতে যাব। তো আমরা একটু খেয়াল করে দেখি। তো এখানে আমাদের কি বলতেছে, আর্টিকেল, না আর্টিকেলের উপর একটা মাত্র ওয়ার্ড আছে। সো আমি বললাম ধর এটা খুবই নরমাল, আমি বললাম যে এ বুক। তো ঠিক আছে, আমি বললাম এ বুক, ভালো কথা। এখন এটা কি, এটা হচ্ছে আর্টিকেল, এটা কি, এটা হচ্ছে আর্টিকেল। সো এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেল। তাহলে এই আর্টিকেলের পরে কি আছে, বুক আছে, তাহলে বুকটা অবভিয়াসলি নাউন। বোঝা গেছে? আর্টিকেলের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটাও আমাদের কি হয়, নাউন হয়। এর আগে কোনো সেন্টেন্সের অংশ থাকতে পারে, এটা আমাদের দেখার ব্যাপার না। আমি দেখলাম কি এখানে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা অবভিয়াসলি আমাদের নাউন হবে। তাহলে বুকটা হচ্ছে অবভিয়াসলি এই জায়গায় নাউন। এখন এরপরে আমরা যে কাজটা করব, যে আমরা এখন অ্যাডজেক্টিভে দেখব, ঠিক আছে। আমি বললাম আমি বললাম কি হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। সো হি ইজ এ গুড বয়। সো এই যে গুড, আমরা সবাই জানি গুডটা কি, আমরা সবাই জানি গুডটা হচ্ছে আমাদের কি, এই গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, গুড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কি, বয়। তাহলে এই বয়টাও অবভিয়াসলি আমাদের কি হবে, এই বয়টাও অবভিয়াসলি আমাদের নাউন হবে। বোঝা গেছে? তো এইখানে এই সেন্টেন্সে দেখলাম গুড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা বয়, এই বয়টা অবভিয়াসলি আমাদের এখানে নাউন। এরপর আমরা চলে যাব কোথায়, আমাদের আরেকটা ব্যাপার আছে যে অ্যাডজেক্টিভের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ খুব নরমাল কিছু সেন্টেন্স দ্বারা আমরা বুঝাচ্ছি। আমি বললাম কি দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, মাই বুক। এই যে মাই কথাটা যে বললাম, এই মাই কথাটা, এই যে মাই, এই মাইটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বললাম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। মাইটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যাপারটা কি রকম, যেই অ্যাডজেক্টিভ দ্বারা, হ্যাঁ, অধিকার প্রতিষ্ঠা করা বোঝায়, মালিকানা বোঝায়। হ্যাঁ, যেমন আমি যদি বলতেছি মাই বুক, তাহলে এটা হচ্ছে আমার বই, তাহলে আমার বইয়ের উপর আমার একটা মালিকানা আছে। পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপারটা হচ্ছে কি, যে এটা দ্বারা মালিকানা বোঝায়। এটা বিস্তারিত যাব না, জাস্ট নরমালি মনে রাখেন যে আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ দ্বারা মালিকানা বোঝায়। সো এই যে মাই, এই মাইটা হচ্ছে আমাদের পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং এরপরে দেখলাম একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কি বুক, তাহলে এই বুকটা কি হবে, অবভিয়াসলি নাউন হবে। তাহলে আমাদের যেটা হলো, আমরা পি শিখলাম, আমরা এ শিখলাম, এরপর আমরা চলে আসবো আমাদের ডি। ডি এর কাজটা কি আছে, ডেটারমিনার, ডেটারমিনার ব্যাপারটা।
ডিটারমিনার ব্যাপারটা কি রকম? ডিটারমিনার গুলা কোনগুলা এটা আমাদের একটু জানা দরকার। ডিটারমিনার, ঠিক না? সো নরমালি একটু তোমাদের আপনারা একটু লিখে নেন, সেটা কি রকম, যে সাম, সাম, মেনি, মাছ, সাম, মেনি, মাছ, তারপরে এ লিটল বা লিটল, ঠিক আছে? এই যে এগুলা, এগুলা মেইনলি ডিটারমিনার। লিটল, তারপর কি ফিউ, নাম্বার, এগুলা মেইনলি কি, এগুলা হচ্ছে আমাদের ডিটারমিনার। তো এই যে সাম, মেনি, মাচ, এ লিটল, ফিউ, নাম্বার, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। সো এই ডিটারমিনার গুলার পরে যদি একটা মাত্র ওয়ার্ড আমি পেয়ে যাই, সেই ওয়ার্ডটাও আমাদের অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি আমাদের নাউন হবে, অবভিয়াসলি নাউন হবে। এখন আমরা আমরা এখন দেখি যে কিভাবে নাউন হয় সেটা। হ্যাঁ, তো আমরা সেন্টেন্সে এখন ইউজটা দেখি। সেন্টেন্সে আমাদের কিরকম থাকতে পারে। বললাম কি, there is a little water, there is a little there is a little water in the glass. There is a little water in the glass. Water in the glass. আচ্ছা, এখন আমরা দেখি যে there is a little water in the glass. এখন আমরা একটু আগে আপনাদেরকে বললাম, কি বললাম, যে আসলে সাম, মাছ, মেনি, ফিউ, লিটল, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। সো তাহলে এই সেন্টেন্সের মধ্যে লিটলটা হচ্ছে ডিটারমিনার, এই লিটলটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। সো এই ডিটারমিনারের পরে আমাদের একটা ওয়ার্ড আছে কি, ওয়াটার। সেই ওয়ার্ডটা তাহলে কি হবে, অবভিয়াসলি আমাদের নাউন হবে। বোঝা গেছে? এই সেন্টেন্সের মধ্যে আমি ডিটারমিনার খুঁজে বের করলাম, কোথায় আছে আমাদের লিটলটা হচ্ছে ডিটারমিনার। সো এই ডিটারমিনারের পরে আমাদের একটা মাত্র ওয়ার্ড আছে, ওয়াটার। সো ওয়াটারটা অবভিয়াসলি আমাদের নাউন হবে। কারণটা কি, ডিটারমিনারের কাজই হচ্ছে নাউনের আগে বসা, নাউনের আগে বসা। তাহলে ডিটারমিনারের পরে ওয়ার্ডটা অবভিয়াসলি নাউন। এটাই ছিল আমাদের নরমাল জিনিস, সেটা হচ্ছে সো প্যাড। এই সো প্যাড দ্বারা আমরা কি করতে পারবো, আমরা সহজে বুঝতে পারবো যে আসলে এই ওয়ার্ডটা আমাদের নাউন। আশা করি একটা সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় নাউন বসে সেটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, আচ্ছা, এখন এখন আমরা চলে যাই। এই যে স্লাইডের মধ্যে অনেক কথাবার্তা ছিল, অনেক কথাবার্তা এখানে ছিল, আমরা কোনো এত কথাবার্তাতে যাই নাই, ঠিক আছে? আমরা জাস্ট সংক্ষেপে এটা সমাধান করে ফেলছি। এখন এই জায়গাটা একটু বুঝতে হবে, এই রুলটা কি বলতেছে এটা একটু দেখতে হবে। হ্যাঁ, বলতেছে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, হ্যাঁ, এগুলার পরেও এগুলোর অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। ওই যে আমি বলছিলাম অবজেক্ট মানে হচ্ছে কি, সেটা অবজেক্টের জায়গায় নাউন বসে, এটা বলছিলাম তো। এখন সেটা জেরান্ডের অবজেক্ট হোক, নাকি পার্টিসিপলের অবজেক্ট হোক, নাকি ইনফিনিটিভের অবজেক্ট হোক, সেগুলো নাউনই। বোঝা গেছে? অবজেক্টের জায়গায় নাউন বসে, এটা আপনাদেরকে বলছিলাম। এখন একটু খেয়াল করে দেখেন যে এই এই যে বললো জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এগুলো কিন্তু বললো আর কি। সো আমাদের এই ক্লাসের মধ্যে যেহেতু অনেকে বেসিক একদম অনেক কিছুই বুঝেন না, বেসিক থেকে ক্লাস করতে আসছেন, তাহলে অনেক কিছু বলতে হয়। জেরান্ডের ব্যাপারটা কি রকম, জেরান্ডের ব্যাপারটা হইতেছে যে আসলে এটা ভার্ব প্লাস আইএনজি কাজ করে নাউনের। সো এটা যেহেতু জেরান্ডের ক্লাস না, সেজন্য অত বেশি ডেপথে আমি যাচ্ছি না, জাস্ট বললাম কি ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের কাজ করে, জাস্ট মনে রাখেন ভার্ব প্লাস আইএনজি এটাই জেরান্ড, এতটুকু মনে রাখেন। কারণটা কি, যে আমাদের অত ডিটেলসে যাওয়ার মতো সময় আজকে নাই। ওকে, সো অন্য কোনো ক্লাসে হয়তো আমরা যাব। সো এই যে দেখতেছি ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তাহলে এই যে রিডিংটা একটু খেয়াল করে দেখেন তো, রিড, এই রিডের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় রিডিং। তাহলে এই রিডিংটা আমাদের অবভিয়াসলি কি, এটা হচ্ছে আমাদের এখানে জেরান্ড, এটা হচ্ছে আমাদের জেরান্ড। এখন জেরান্ডের অবজেক্ট বলতে কি, জেরান্ডের সাথে যে অংশটুকু থাকে, তাহলে এই যে বুকস, এই বুকসটা হচ্ছে আমাদের কি জেরান্ডের অবজেক্ট। আর আমি বলছিলাম অবজেক্ট গুলা কি হয়, আমাদের এখানে নাউন হয়। তাহলে এই যে দেখেন বুকসটা হচ্ছে আমাদের অবভিয়াসলি নাউন। সিমিলারলি আমাদের এখানে বলতেছে কি যে ইনফিনিটিভ, পার্টিসিপল, এগুলোর অবজেক্টও আমাদের কি হয়, নাউন হয়। তাহলে ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু প্লাস ভার্বের বেস ফর্মটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ। দেখেন এই এক্সাম্পলটা দেওয়া হচ্ছে 1 নম্বরে, বলতেছে কি টু টেল, টু টেল, টু টেল, টু টেল মানে কি দেখেন তো, টু টেল একটু খেয়াল করে দেখেন, টু টেল, এই যে টু টেল, টু প্লাস টেল মানে কি ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম না? তাহলে টু টেলটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ইনফিনিটিভ। এটাকে কি বলবো, এটাকে বলবো ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ বলতেছে ভালো কথা, ইনফিনিটিভের পরে যে অংশটুকু থাকে সেটা মেইনলি আমাদের নাউন, সেটা অবজেক্ট, ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে দ্যাট রুটটা হচ্ছে ইনফিনিটিভের অবজেক্ট, তাহলে দ্যাট রুটটা কি হবে, আমাদের নাউন হবে। সোজা কথা, জাস্ট মনে রাখেন
জেরান্ডের পরে যদি এই অংশটুকু দেখেন এটা নাউন হবে, ইনফিনিটিভের পরে যদি অংশটুকু দেখেন তাহলে আমাদের কি হবে, এটা নাউন হবে। সোজা কথা। তাহলে এই রুলটা আমরা বুঝতে পারলাম। বুঝতে পারছি কি পারি না একটু কমেন্ট করে জানান যে বুঝতে পারতেছি, ক্লাস করে উপকৃত হচ্ছি, একটু জানান, কমেন্ট করে জানান, আর একটু বেশি বেশি শেয়ার দেন। একজন রুকায়া ইসলাম মুন, জিরান্ডো তো নাউন হয়ে যায়। হ্যাঁ, জিরান নাউনটা কাজ করতে পারে, তবে জেরান্ডের যে অবজেক্টটা পাবেন সেটাও আমাদের কি, সেটাও আমাদের নাউন। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, সবাই বুঝতেছে, এটা শুনলেই ভালো লাগে যে বুঝতে পারতেছে। অনেকে আবার থেকে যাওয়া আসা করতেছে। দেখা যায় যে একটা ক্লাস যখন শুরু হয় আমাদের, যেটা ফ্রি ক্লাস, এই ক্লাসের মধ্যে সবাই যাওয়া আসা করে। দেখা যায় যে 5 থেকে 10 জন, এই 10-15 জন এরকম থাকে আর কি, যারা আসবে যাবে, মানে দেখবে আবার অন্য জায়গায় যাবে, এইরকম কাজ করা যাবে না। আপনারা জাস্ট স্থির হয়ে ক্লাসটা দেখবেন এবং খাতা কলম নিয়ে বসবেন এবং লিখবেন, তাহলে জিনিসটা মাথায় থাকবে। আচ্ছা, এই রুলটা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখি বলতেছে দা এবং অফ। দা এবং অফের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটাও আমাদের নাউন হয়। ওকে, এখন দা প্লাস অফ। আচ্ছা, ওকে, আমরা যেটা বুঝতেছিলাম একটু খেয়াল করে দেখেন এই জায়গাটায়, দ্য প্রোগ্রেস অফ দ্য ক্লাস ইজ নটিসেবল। এখন এই সেন্টেন্সের মধ্যে আমি দেখলাম দা আছে এবং অফ আছে, এবং এর মাঝে আছে কি প্রোগ্রেস, এর মাঝে কি আছে, প্রোগ্রেস আছে। তাহলে প্রোগ্রেসটা অবভিয়াসলি আমাদের কি, প্রোগ্রেসটা অবভিয়াসলি আমাদের নাউন। বোঝাতে পারছি কি পারিনি বলেন তো? এই যে দা এবং অফ, আমি বলছি কি দা এবং অফের মাঝে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কি, নাউন। তাহলে দেখেন দা এবং অফের মাঝে আছে প্রোগ্রেস, তাহলে প্রোগ্রেসটা ডেফিনেটলি আমাদের নাউন। এত বোঝাবুঝির দরকার নাই, এত রুল, এত আসলে মাথা ঘামানোর দরকার নেই। গ্রামার খুবই সহজ, গ্রামার খুবই সহজ। আপনাদের যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো মানে মনে হয় যে কি না কি, কিন্তু ব্যাপারটা এইরকম না। এইরকম টাইপের কোশ্চেন জাস্ট একটু বুঝলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। ওকে, এরপরে দেখেন বলতেছে কি আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল অ্যাডজেক্টিভের মাঝে অ্যাডভার্ব বসে। অনেক কথাবার্তা বলে ফেললো, এটা মাথার মধ্যে আমার ঢুকলো না। এখন এই জিনিসটা আমি আর বুঝলামই না। আর্টিকেলে নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে, আর্টিকেল অ্যাডজেক্টিভের মাঝে অ্যাডভার্ব বসে, এই যে মাথা দিল খারাপ করে। এই স্লাইড পড়তে গেলে আমারও মাথা খারাপ হয়ে যায়। আপনাদের কেমন অবস্থা একটু কমেন্ট করে জানান তো। স্লাইড পড়তে গেলে স্লাইড বইয়ের পাতার মধ্যে এত কঠিন করে সবকিছু বলে, বুঝিই না, বুঝতে এত সমস্যা হয়ে যায়। আচ্ছা, আমার মতো যাদের এই সমস্যাটা হয় তারা এই জিনিসটা দেখেন, তাহলে আশা করি আপনারা আর কোনো সমস্যা পড়বেন না। কি লিখলাম, যে আর্টিকেল, the performance of the boy of the boy of the boy surprises us. The performance of the boy surprises us. এটা আমাদের বললো। সবাই এখন কমেন্ট করতে শুরু করছে, ভাইয়া বলতেছে যে খারাপ অবস্থা হয়ে যায়, ভালোভাবে বুঝি না, স্লাইড পড়লে দেখলে ভয় লাগে। রিমা তালুকদার বলতেছে ভাইয়া ধীরে ধীরে পড়ান, আসলে ধীরে ধীরে পড়ালে অনেক সময় লেগে যাবে, অতক্ষণ ধৈর্য সবারই থাকবে না। হ্যাঁ, এটা একটা কথা। তো আমরা এখানে দেখলাম যে একটা সেন্টেন্স লিখলাম, দ্য পারফরমেন্স অফ দ্য বয় সারপ্রাইজেস আস। এই যে এখন দেখেন স্লাইডে আমাদের যে কথাটা আমাদের কাছে বললো যে কিরকম, যে আসলে আর্টিকেল, এটা অনেক কথাবার্তা বলছে আর কি, এটা মাথায় আমি নিতে পারিনি। হ্যাঁ, সো এইটার ফর্মুলা আমি এখানে দিচ্ছি। সো আমি আপনাদেরকে বললাম জাস্ট একটা ফর্মুলা মনে রাখেন। এই যে দেখেন, আমরা একটু আগে বললাম আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা কি, সেটা নাউন। এখন যেটা হতে পারে যে আর্টিকেল প্রেপোজিশনের মাঝে একটা ওয়ার্ড না থেকে দুইটা ওয়ার্ড থাকতে পারে। দেখেন এই সেন্টেন্সটা আমি কি লিখলাম, আমি লিখলাম কি এক্সিলেন্ট পারফরমেন্স, এক্সিলেন্ট পারফরমেন্স, দ্য এক্সিলেন্ট পারফরমেন্স, এটা আমি লিখলাম দ্য এক্সিলেন্ট পারফরমেন্স। এবার কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল, দ্য এক্সিলেন্ট পারফরমেন্স অফ দ্য বয় সারপ্রাইজেস আস। এখন আমি কি বলবো, এখন দেখেন এখানে আবার কি এক্সিলেন্ট একটা চলে আসছে, পারফরমেন্সের পরে এক্সিলেন্ট। দেখেন আর্টিকেল, আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ, আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ। হ্যাঁ, আর্টিকেল দা এবং প্রেপোজিশন অফ এর মাঝে এখন ওয়ার্ড কয়টা,
ওয়ার্ড কিন্তু এখন আর একটা নাই, ওয়ার্ড চলে আসছে দুইটা। তাহলে পারফরমেন্স একটা ওয়ার্ড এবং এক্সেলেন্ট আরেকটা ওয়ার্ড। তাহলে দেখেন এই নাউনের আগে যে ওয়ার্ডটা থাকবে, আমি আপনাদেরকে বলতেছি কি এই ওয়ার্ডটাও অ্যাডজেক্টিভ হবে। ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কারণটা কি? কারণ এই নাউনটাকে মডিফাই করতেছে এই অ্যাডজেক্টিভ। কারণ বোঝা লাগবে না, জাস্ট মনে রাখেন আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে কয়টা ওয়ার্ড? একটা ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড নাউন অ্যাডজেক্টিভ। এখন চলে আসছে কি দুইটা ওয়ার্ড না, চলে আসছে তিনটা ওয়ার্ড চলে আসছে। তখন আমাদের কি হবে? তখন আমরা যেটা বললাম, দ্য ভেরি এক্সেলেন্ট পারফরমেন্স। কি বললাম? দ্য ভেরি এক্সেলেন্ট পারফরমেন্স অফ দ্য বয় সারপ্রাইজেস আস। তখন আমাদের কি হবে? তখন যেটা হচ্ছে আমাদের এই যে ভেরি, এই ভেরিটা তখন হয়ে যাবে অ্যাডভার্ব। সোজা কথা, জাস্ট মনে রাখেন যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড নাউন অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। বুঝতে পারছেন? তাহলে একটা ওয়ার্ড নাউন, দুইটা ওয়ার্ড চলে আসছে অ্যাডজেক্টিভ নাউন, তিনটা ওয়ার্ড চলে আসছে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। এটা যদি মনে রাখেন তাহলে যে কোনো টাইপের কোশ্চেনে আপনার সামনে আসুক না কেন আপনি পারবেন। বুঝতে পারছেন? ওকে, এরপরে আমাদের চলে আসলো কি সাফিক্স ইন ইংলিশ। কোন সাফিক্স দেখে আমরা বুঝতে পারবো আমাদের নাউন, কোন সাফিক্স দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এটা নিশ্চিতভাবে নাউন। এরকম টাইপের কথাবার্তা আছে, ঠিক না? এটা এখানে বলছে যে এস, এন্স, হাবি জাবি, অনেক কথাবার্তা এখানে বলছে আর কি। সো এইটা দেখেন, এটার শর্টকাট ফর্মুলা আমি আপনাদেরকে দেই। হ্যাঁ, এটা শর্টকাট ফর্মুলা আমি আপনাদেরকে দেই। কি রকম? গল্প শুনেন একটা, অনেকক্ষণ থেকে গল্প শুনতেছেন না, বোর হয়ে যাইতেছেন। অনেক দেখি স্টুডেন্ট যাওয়া আসা করতেছে, যাওয়া আসা পরিমাণটা এখন বেশি হয়ে গেছে। সো যারা এরকম যাওয়া আসা করতেছো তারা থেকে যাও। বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখেন, এই জায়গায় একটা লোক ছিল, নাম কি? এই লোকটার নাম ছিল হালিম। আমাদেরও কিন্তু একটা হালিম ভাই আছে। হ্যাঁ, আমাদেরও কিন্তু হালিম ভাই আছে। সো যাই হোক, ওই হালিম ভাই কিন্তু না, এই ভাই হালিম ভাইয়ের আরেকটা ব্যাপার আছে। কি রকম? এই হালিম ভাই, এই হালিম ভাই, হুম, হালিম ভাইয়ের একটা বিজনেস আছে। কি রকম বিজনেস? সিডির বিজনেস। এই জন্য ওনারা বলে সিডি হালিম, সিডি হালিম। এখন তো এখনকার যুগে আসলে এই সিডির বিজনেসটা নেই বললেই চলে, আগে কিন্তু এটা ছিল। কি রকম ছিল? দেখা যাইতো যে আমরা ছুটির দিন বা কোনো বন্ধের টাইমে ওই দিন আমরা মুভি দেখতাম। কি রকম? যে একটা কোনো একটা দোকান থেকে জাস্ট সিডি ভাড়া করে নিয়ে এসে আমরা হচ্ছে মুভি দেখতাম, আবার ওটা দিয়ে আসতাম, এরকম ব্যাপার ছিল। এখন যেটা হয়েছে, এই বিজনেসটা করতো, এই বিজনেসটা যারা করতো তাদেরকে বলা হইতো কি এই সিডি ব্যবসায়ী। নামের আগে তার সিডি বসায় দেওয়া হইতো আর কি। এই হালিম নামের ব্যক্তিটা কি করতো? সিডির ব্যবসা করতো, এই জন্য ওনারা বলা হয় কি সিডি হালিম। এখন এই সিডি হালিমের একটা ব্যাপার, সে কি রকম সিডি হালিম। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সিডি হালিমের একটা বদ অভ্যাস ছিল। সে এই ট্রেন গুলো আছে না, ট্রেনের মধ্যে উঠতো কিন্তু টিকিট কাটতো না। একদিন হয়েছে কি, সে টিটি টিটি ইউআর সেন, টিটি ইউআর সেনের পাল্লায় পড়ে গেছে। এবং টিটি ইউআর সেন আবার এমন টিটি, খুব মানে সৎ টিটি। হ্যাঁ, সে করছে কি, এই এমডি সিডি হালিমকে কি করছে, একদম পুরস্কার দিয়ে দিচ্ছে। পুরস্কার মানে কি, জরিমানা করছে। বুঝতে পারছো? যে সিডি হালিমকে টিটি ইউআর সেন জরিমানা করেছে। এখন এই যে সিডি হালিম টিটি ইউআর সেন, এইটা থেকে আমরা আসলে কোন কোন সাবজেক্ট থাকলে নাউন হয় এটা আমরা বের করতে পারবো। এখন এই যে সিতে কি, সিতে সিই সি ওয়াই, ডিতে কি, ডিতে হচ্ছে ডম, আর এইচতে কি, এইচতে ফুড, এইচতে ফুড, এতে হচ্ছে আমাদের এস, এতে কি এস, এলতে কি, এলতে হচ্ছে আহ সিতে সি সি ওয়াই, ডিতে ডম, এইচতে হুড, এতে হচ্ছে এস, এলতে হচ্ছে লেট, এল ইটি, লেট। তারপর আইতে হচ্ছে কি আইস, এমতে কি, এমতে হচ্ছে মেন্ট। তারপর টিতে টি ওয়াই টি এইচ, টিতে টি ওয়াই টি এইচ, টি ওয়াই টি এইচ। আবার টিতে কি শন, টিতে কি শন। আর ইউতে ইউ আর ই, ইউতে ইউ আর ই। আরতে হচ্ছে আর ওয়াই, এসতে কি, এসতে এস আই ও এন। ইতে হচ্ছে আমাদের, ইতে হচ্ছে ডাবল ই, ই আর। আর এই যে এনতে হচ্ছে আমাদের নেস। এই সাফিক্স গুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে আমরা বুঝে ফেলবো যে এই ওয়ার্ডটা আমাদের কি, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। এই ওয়ার্ডটা আমাদের কি, এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন। তাহলে দেখেন
আমরা একটু দেখি, সবগুলা লেখা আমাদের জন্য পসিবল না, আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমরা দুই একটা লিখি, আমরা তো দেনই বুঝতে পারবো, দেন আমাদের প্রবলেম হবে না। এখন এই জায়গায় আমাদের CECY দিয়ে লিখি, ঠিক না? আমি কি বললাম, দেখেন পারফরমেন্স, ওই যে একটু আগে বললাম পারফরমেন্স ওয়ার্ডটার শেষে আমরা একটু তাকাবো, কি তাই দেখলাম এই যে সিই আছে, পারফরমেন্সের শেষে কি আছে, সিই আছে। যেহেতু সিই আছে তাহলে আমরা বুঝতে পারি যে এইটা হচ্ছে আমাদের কি, এটা দেখে আমরা বুঝতে পারলাম কি এই ওয়ার্ডটা হচ্ছে আমাদের নাউন, এই ওয়ার্ডটা কি আমাদের নাউন। পারফরমেন্স ওয়ার্ডটা শেষে দেখলাম সিই আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। এরপরে আরেকটা আমি এক্সাম্পল দেই, যখন এই যে যখন আপনারা এক্সাম থেকে বের হইছেন না, এই যে এইচএসসি এক্সাম দিচ্ছেন, সো এই এক্সাম দেওয়ার পর বের হইলেন, ভালো কথা। তো যখনই বের হইছেন দেখবেন যে এই কোচিং, এই কোচিং আপনারা দিচ্ছে, এই কোচিং ওই কোচিং দিতে দিতে দেখবেন যে আপনাদের হাতের মধ্যে এতগুলা কি হয়ে গেছে, লিফলেট জমা হয়ে গেছিল। এরকম হয়েছিল না? প্রতিটা কোচিং দিয়ে বলতেছে আমার কোচিং এ আসেন, ওই বলতেছে আমার কোচিং এ আসেন, দিয়ে দিয়ে দেয় একদম ব্যাপার। আমাদের টাইমও হয়েছিল এরকম। এই যে লিফলেট, এই লিফলেটের শেষে কি আছে, লেট আছে। যেহেতু লেট আছে তাহলে এই লিফলেটটাও হচ্ছে আমাদের কি, নাউন। সিমিলারলি যতগুলা সাফিক্স আছে সবগুলাতেই আসলে এই যে কোনো একটা সাফিক্স যদি আমাদের শেষে থাকে, ওয়ার্ডের শেষে থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেটা হচ্ছে নাউন। হ্যাঁ, এটা আপনাদের হচ্ছে, এটা আপনারা ওই নোট যখন জমা দিবেন তখন একটু ইনক্লুড করে দিবেন, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে আমরা চলে যাই, সবগুলো বোঝানোর দরকার নেই, আমরা এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আশা করি। এখন আমরা চলে আসি প্রোনাউনের ব্যাপারটা কিরকম। তো নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড ইউজ করা হয় সেগুলো প্রোনাউন, নাউনের পরিবর্তে যেগুলো বসে। তো আমরা এই যে দেখলাম এখানে পার্সোনাল প্রোনাউন বলছে আই উই হি সি দে, এগুলো জাস্ট একবার রিডিং দেওয়া আর কিছু না, এগুলো আপনাদের হচ্ছে অনেকটা জানাই আছে। এখন বলতেছে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, সেলফ যুক্ত প্রোনাউন গুলা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা একটু জানার ব্যাপার। এবং এটা থেকে আপনাদের কোশ্চেন আসছিল এবং বলছিল মেবি হিমসেলফ কোন ধরনের প্রোনাউন। তো এই যে আমরা বুঝতেছি সেলফ আছে, সেলফ থাকলে আমরা বুঝতে পারি এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন একটা ব্যাপার জানার আছে, যদি সিম্পল জিনিস হয়, যদি সিঙ্গুলার জিনিস হয়, হিমটা কি সিঙ্গুলার জিনিস, এই জন্য হিমের পরে সেলফ বসবে। আর যদি প্লুরাল জিনিস হয়, যেমন আমি বললাম কি আওয়ারের সাথে সেলফ না হয় সেলফস কথাটা যুক্ত হবে, কারণটা কি আওয়ারটা হচ্ছে প্লুরাল। বুঝতে পারছেন নাকি পারেন নাই? আচ্ছা, এখন রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা বুঝলাম। এরপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো কি দিস দ্যাট দিস দোস। ইনডিফিনিট প্রোনাউন এনি ওয়ান, এটা এই বছর আসছিল, এই বছর কিন্তু পরীক্ষা কোশ্চেন আসছে যে আসলে কোনটা ইনডিফিনিট প্রোনাউন, সম্ভবত এনি না ওয়ান এরকম কিছু একটা আসছিল, এনি অথবা ওয়ান যে কোনো একটা আসছিল, বলছিল এটা কোন ধরনের প্রোনাউন, আমরা বলছিলাম এটা ইনডিফিনিট প্রোনাউন। এরপর রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা কি রকম, রিলেটিভ প্রোনাউন গুলো কি হচ্ছে, ডব্লিউএস ওয়ার্ডটা যদি আসলে ক্লজ মার্কার হিসেবে ইউজ করা হয় সেগুলো রিলেটিভ প্রোনাউন হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এই যে এগুলো জাস্ট একটু মনে রাখেন। আমরা তো প্রোনাউনের উপর আবার ক্লাস দিব আর কি, প্রোনাউনের উপর যখন ক্লাসটা দিব ইন ডিটেইলস আমরা এটা পড়াবো, সমস্যা নাই। হ্যাঁ, জাস্ট এটা আমাদের জানতে হবে, এই জন্য আমরা দিয়ে রাখছি। এখন যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবো এটা অ্যাডজেক্টিভ, এটা আমাদের একটু জানতে হবে। কিভাবে বুঝবো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শুরুতে আমাদের একটা জিনিস বললো যে আসলে অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে। দেখেন বলতেছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয় মানে কি, যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়, এটা বললো। দিস ইজ অ্যান অনারারি ডিগ্রি। এখন এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে ডিগ্রিটা কি, এটা আপনারা একটু আগে জেনেই ফেলছেন। নাউনের ক্লাস করলে আসলে অনেক কিছু এমনি ইজিলি বের করা যায়, ঠিক না? সো আমি একটু আগে বললাম যে এই যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন হয়, কিন্তু আর্টিকেলের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ নাউন হয়। তাহলে আমি দেখলাম এটা হচ্ছে আর্টিকেল,
এটা কি আর্টিকেল না? এনটা হচ্ছে আমাদের আর্টিকেল। এই আর্টিকেলের পরে ওয়ার্ড আছে কয়টা? অনারারি এবং ডিগ্রি। তাহলে এই যে অনারারি, এটা অবভিয়াসলি আমাদের অ্যাডজেক্টিভ হবে। আর ডিগ্রিটা কি হবে? অবভিয়াসলি আমাদের নাউন হবে। কারণটা আমি বলছি, আর্টিকেলের পরে যদি একাধিক ওয়ার্ড থাকে, একটা থাকলে নাউন, দুটা থাকলে কি অ্যাডজেক্টিভ, যদি তিনটা থাকে তাহলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন হয়। এটা বুঝতে পারছি আশা করি। এর পরের রুলটা আমাদের কি বলতেছে? এর পরের রুলটা বলতেছে যে লিঙ্কিং ভার্বের পরেও, লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা আমাদের কি হয়? সেটাও আমাদের অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাও আমাদের কি অ্যাডজেক্টিভ হবে। এখন আমাদের কোশ্চেন চলে আসলো মাথার মধ্যে যে লিঙ্কিং ভার্ব আবার কোনগুলা, লিঙ্কিং ভার্ব আবার কি? তো এটা আমাদের কোশ্চেন চলে আসলো। এখন আপনারা মনে করেন যে অনেকের বিয়ের বয়স পার হয়ে গেছে, এরকম হয়েছে কিনা? এখন ছেলে বললাম, একটা মেয়ে বললাম। এখন ছেলে মেয়ে, ছেলে মেয়ের লিঙ্ক করার কাজ কে করে? আপনারাই বলেন। হ্যাঁ, ছেলে এবং একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। এখন ব্যাপার যেটা হয়ে গিয়েছে যে একটা ছেলের সাথে একটা মেয়ের লিঙ্ক করে দিতে হবে, মানে কি বিবাহ করে দিতে হবে। তো এই কাজটা কে করবে? এই কাজটা করে কাজী করে। কাজী খুঁজে বের করে যে কোথায় কোথায় কোন ছেলে আছে, কোথায় কোন মেয়ে আছে। ওর কাছে কিন্তু সবকিছুই আচ্ছা। একটু একটু হ্যালো। জিহাদ, শোনা যাচ্ছে না? সাউন্ড। হ্যালো, হ্যালো, হ্যালো। যাচ্ছে তো না? এখন শোনা যাচ্ছে মেবি। সাউন্ড শোনা যায় না? হ্যাঁ? হ্যালো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ক্লিয়ার। দেখো, আমরা যেমন বলছিলাম ছেলে আর মেয়ের বিবাহের সময় কি কাজই লিঙ্ক করে দেয়, সিমিলারলি আমাদের সাবজেক্ট এবং কমপ্লিমেন্টেরও কাজ করে। কমপ্লিমেন্ট কি জিনিস পরে বুঝবো আর কি। তো জাস্ট মনে রাখো, কমপ্লিমেন্ট হচ্ছে মেইনলি অ্যাডজেক্টিভ হয়, আবার এটা আর অনেক কিছু হইতে পারে। তো নাউন ফ্রেজও হইতে পারে। তো ওগুলো আমরা না যাই। So, আমাদের যে কাজটা হচ্ছে কি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ যে স্থাপন করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আমরা একটু বুঝতে চাই, আর একটু বুঝি, আমাদের মাথায় হয়তো বা ঢুকে নাই। তো আমি বললাম কি শি এবং বিউটিফুল দুইটা হচ্ছে, কি বললাম, শি এবং বিউটিফুল এই দুইটা হচ্ছে ওয়ার্ড। শি এবং বিউটিফুল এই দুইটা হচ্ছে ওয়ার্ড। এখন এই দুইটা ওয়ার্ডের মধ্যে সংযোগ করতে হবে। দুটো এমন ভাবে আছে,
বোঝা যাচ্ছে না কিন্তু, ঠিক না? সেন্টেন্স কিন্তু গঠন করতে পারতেছে না। কিন্তু আমি যখন একটা লিঙ্কিং ভার্ব দিয়ে দিব, যে আমি বললাম কি শি ইজ বিউটিফুল, তখন এটা সেন্টেন্স হয়ে গেল। এখন আমি যদি বলি যে ইজ না দিয়ে লুকস বলি, শি লুকস বিউটিফুল, তখন এটা সেন্টেন্স হয়ে যাবে। এই ইজ বলো লুকস বলো, ইজ এবং লুকস দুইটা কিন্তু আমাদের লিঙ্কিং ভার্ব। ইজ এবং লুকস দুইটাই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছো? এটা ছাড়া আরো অনেক লিঙ্কিং ভার্ব আছে, ঠিক কিনা? তো জাস্ট আমাদের কনসেপ্টটা কি রকম, যে আসলে এই লিঙ্কিং ভার্ব গুলোর পরেও যদি আমি একটা ওয়ার্ড দেখি, সে ওয়ার্ডটাও আমাদের কি হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। সোজা কথা। লিঙ্কিং ভার্ব কোনগুলো এটা জাস্ট তোমরা একটু মনে রাখবা, এটা আমাদের হচ্ছে স্লাইডের মধ্যে দেওয়া আছে। তো লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটাও আমাদের অ্যাডজেক্টিভ হয়, সেটা কথা। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে ইজ বা লুকস, এটা কি ইজও হইতে পারে লুকস হইতে পারে, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এবং এই লিঙ্কিং ভার্বের পরে কি আছে, আমাদের হচ্ছে কি বিউটিফুল আছে, তাহলে বিউটিফুলটা অবভিয়াসলি আমাদের অ্যাডজেক্টিভ। এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা স্লাইডে চলে যাই। লিঙ্কিং ভার্ব কোনগুলা দেখো, বি মানে কি বি ভার্ব, বিকাম, সাউন্ড, লুক, স্মেল, ফিল, টেস্ট, স্টেস, সিম, তারপর কি অ্যাপিয়ার, রিমাইন্ড, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের পরে আমাদের একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা আমাদের নাউন হয়। তাহলে আমরা এখন চেষ্টা করি যে আসলে এই সেন্টেন্স থেকে আমরা অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে পারি কিনা। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, একটু কমেন্ট করে জানাও। হি রিমাইন্স সাইলেন্ট, এই সেন্টেন্সের মধ্যে কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ? একটু কমেন্ট করে জানাও কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আবু নাইম কমেন্ট করেছে, সোহানা আহমেদ কমেন্ট করেছে সাইলেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবু নাইম এবং সোহানা আহমেদকে ধন্যবাদ। তাসনিম আরা শশী সাইলেন্ট অ্যাডজেক্টিভ আর রিমাইন লিঙ্কিং ভার্ব। এই তো সুন্দর, সবাই পারতেছে যে আসলে কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ সবাই চিনতে পারতেছে। এইটাই আমি চাচ্ছিলাম যে এইভাবে পারলেই হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ যারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছ। রুকাইয়াও দেখি কমেন্ট করেছে যে সাইলেন্ট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, এখন আমরা আমরা চলে যাই আরেকটা রুল। কোন প্রোনাউন যদি নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে তাহলে তাকে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য করা হবে। আচ্ছা, দেখো আমাদের কি বলতেছে, দিস দিস বুক ইজ মাইন। আমরা জাস্ট সেন্টেন্সে বুঝি, আমাদের কথা হয়তো বা মাথায় ঢুকতেছে না। দিস বুক ইজ মাইন, তাহলে এই সেন্টেন্সের মধ্যে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে একটু আগে প্রোনাউনের একটা শীট দিছিলাম। এই যে দিস, দ্যাট, এগুলা কি, এগুলা হচ্ছে আমাদের প্রোনাউন। এগুলা হচ্ছে আমাদের প্রোনাউন। এগুলো আমাদের প্রোনাউন ছিল, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল। সো এই প্রোনাউন গুলা যদি কোনো নাউনের সামনে বসে, এই প্রোনাউন গুলা নাউনের সামনে বসলে সেটা আমাদের কি হয়ে যায়, সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেখো দিস বুক ইজ মাইন, তাহলে দেখো এই দিসটা ছিল প্রোনাউন, নরমালি দিসটা হচ্ছে প্রোনাউন, কিন্তু দেখো এই বুকটা তোমরা জানো বুকটা হচ্ছে নাউন। এই নাউনের আগে যখন এই প্রোনাউনটা বসে গেছে তখন দিসটা আর কি আমাদের প্রোনাউন নাই, সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। দিস বুক ইজ মাইন, এখানে বুকটা হচ্ছে আমাদের নাউন, নাউনের আগে দেখো দিস বসে গেছে। দিস নরমালি প্রোনাউন, কিন্তু বুকের আগে বসার কারণে এটা হয়ে গেছে আমাদের অ্যাডজেক্টিভ। এই রুলটা আমাদের এটাই বলতেছে। এরপরে আমরা নেক্সট রুলে চলে যাই। এখানে আবার কি বলতেছে যে আসলে সাফিক্সের মাধ্যমেও আসলে অ্যাডজেক্টিভ চেনা যায়। কোনগুলা সাফিক্স থাকলে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। দেখো এই রুলটা আমরা দিয়ে ফেলছি যে আমাদের দেখো একটা সেন্টেন্সের শেষে যদি এইবেল থাকে তখন সেটা আমাদের কি হয়, এইবেল থাকলে সেটাও আমাদের অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো ইনফ্যালাটেবল, এখানে অ্যাবল আছে, এ বি এল ই আছে, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো ইএন, ইএন 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 থাকলেও সেটা আমাদের কি হয়, তখন আমাদের এটা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন উলের সাথে ইএন যুক্ত করছে উলেন, তাহলে এটাও হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর দেখো ফুল, এই যে ফুল, একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের শেষে ফুল থাকলে সেটা আমাদের কি হয়, অ্যাডজেক্টিভ হয়। দেখো বিউটিফুল, বিউটিফুলের শেষে আছে ফুল, তাহলে ফুল থাকার কারণে এটাও আমাদের অ্যাডজেক্টিভ। এরপরে দেখো আইবিএলই, কি বললাম, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল, দেখো আইবিএলই, আইবিএলই থাকলে মেইন কথা বিএলই, বিএলই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, বিএলই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আমি দেখলাম এখানে বিএলই আছে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর দেখো আইএসএইচ, আইএসএইচ, তারপর দেখো আইএসএইচ থাকলেও সেটা কি হয়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন চাইল্ডিশ একটা আমরা দেখছিলাম, খুব পরিচিত একটা ওয়ার্ড যেটা আমরা ইউজ করি, চাইল্ডিশ, সেটা কি আছে, আইএসএইচ আছে, তাহলে সেটাও কি আমাদের অ্যাডজেক্টিভ। এরপর দেখো লেস, লেস
কেয়ারলেস, কেয়ারলেসের শেষে লেস আছে, তাহলে এটাও আমাদের অ্যাডজেক্টিভ। সিমিলারলি লাইক, ও ইউএস, সাম, এগুলো সবই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সবই আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? তো এইটাও আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের মোটামুটি মোটামুটি আমরা আমরা কিন্তু আসলে অ্যাডজেক্টিভ কোনগুলা সেটা কিন্তু এখন ধরতে পারবো। ঠিক আছে, আমরা নাউন দেখলাম, আমরা অ্যাডজেক্টিভও দেখলাম। হ্যাঁ, নাউনও দেখলাম, প্রোনাউনও দেখলাম, অ্যাডজেক্টিভও দেখলাম। সো আসলে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে? নাউনের আগে বসে, তারপর লিঙ্কিং ভার্বের পরে বসে। হ্যাঁ, তারপর দেখা গেছে যে তারপর যেটা হচ্ছে যে কোনো প্রোনাউন যদি নাউনের আগে বসে সেটাও আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা আমরা দেখলাম। তারপর সাফিক্স দেখেও আসলে অ্যাডজেক্টিভ চেনা যায়, কোন কোন সাফিক্স গুলা আমাদের অ্যাবেল, ইএন, ফুল, তারপরে হচ্ছে আইএসএস, লেস, লাইক, ওইএস, সাম, এগুলো দেখলেও আমরা আসলে কি অ্যাডজেক্টিভ চিনতে পারি। তো এটা আমরা এখানে বলে ফেলছি। মোটামুটি আমরা এটা দেখলাম। এখন আমাদের যেটা চলে আসছে আমাদের অ্যাডভার্ব চেনার উপায়, যে কখন আমরা বুঝবো এটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা নাউন চিনলাম, প্রোনাউন চিনলাম, আমরা অ্যাডজেক্টিভও চিনলাম, এখন আমরা দেখবো কি অ্যাডভার্ব, কিভাবে আমরা অ্যাডভার্ব চিনবো। তো এইটা একটু খেয়াল করে দেখো যে যেসব শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে এটা বলে ওইটা বলে। আচ্ছা, এটা আমরা এগুলো আমরা হচ্ছে শুনতে না যাই, এটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের যে ব্যাপারটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট। দেখেন যে ফার্স্ট, লেট, হার্ড এই তিনটা ওয়ার্ড যদি নাউনকে মডিফাই করে তাহলে তারা হয় অ্যাডজেক্টিভ, এবং ভার্বকে মডিফাই করলে এরা অ্যাডভার্ব হয়। আমাদের পরীক্ষা যেগুলো আসে সেগুলো আমাদের জানার ব্যাপার। তো এই এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট, লেট, হার্ড এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট, লেট, হার্ড এই তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা ওয়ার্ড হচ্ছে কি খুবই ভেজাল করে। তো এই তিনটা ওয়ার্ড যদি কোনো নাউনের আগে বসে, এই তিনটা ওয়ার্ড যদি কি নাউনের আগে বসে, যদি এই তিনটা ওয়ার্ড যদি নাউনের আগে বসে, এই তিনটা ওয়ার্ডের পরে যদি নাউন থাকে তখন এই তিনটা ওয়ার্ড কি হয়ে যায়? এই তিনটা ওয়ার্ড হয়ে যায় অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর যদি দেখা যায় যে ভার্বের পরে এই তিনটা ওয়ার্ড বসে গেছে, তখন সেটা হয়ে যায় আমাদের কি, তখন হয়ে যায় এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে যায়। এই তিনটা ওয়ার্ড তখন অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এই তিনটা ওয়ার্ডের ব্যাপারটা আমরা একটু খেয়াল করে দেখি। বলতেছে হি ইজ এ হার্ড ওয়ার্কার, হি ইজ এ হার্ড ওয়ার্কার। এই যে এটা আমাদের হার্ড ছিল, হার্ড। এখন আমার যেটা দেখতে হবে যেটা নাউনের আগে বসছে কিনা। আমি দেখলাম যে এই সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্কারটা হচ্ছে আমাদের নাউন। ওয়ার্কারটা কি নাউন, তাহলে নাউনের আগে যেহেতু হার্ড বসে গেছে খুব নর্মাল ব্যাপার, তাহলে হার্ডটা আমাদের অবভিয়াসলি কি এই হার্ডটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই হার্ডটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এটা বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানান যে এটা বুঝতে সমস্যা আছে কিনা। এরপর এরপর এরপরের সেন্টেন্সটা বলতেছে আবার কি হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। হ্যাঁ, সো এখন আমি দেখলাম কি এই হার্ডটা কিন্তু এইবার আর নাউনের আগে বসে নাই। এবার যেটা হয়েছে এই কিন্তু ওয়ার্কস এর পরে বসছে। আর ওয়ার্কটা আমরা জানি ওয়ার্কটা কি, ওয়ার্কটা হচ্ছে আমাদের ভার্ব, ওয়ার্কটা হচ্ছে ভার্ব। তো ভার্বের পরে যখন এই হার্ড বসছে তাহলে হার্ডটা এখানে হয়ে গেছে অ্যাডভার্ব। তাহলে ব্যাপার যেটা ছিল হার্ডটা যখন নাউনের আগে বসছে তখন হার্ডটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, আর যখন ভার্বের পরে বসছে তখন হার্ডটা হয়ে গেছে অ্যাডভার্ব। বোঝা গেছে? একজন আমাদের কমেন্ট করছে, রুকায়া ইসলাম মুন, সে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আর কি, কমেন্ট করছে যে পেইড ব্যাচে ক্লাস করার পর এখন এগুলো পানি পানি লাগে। তো আসলে ইংলিশটা নিয়ে সবারই একটা সমস্যা থাকে, কিন্তু আমাদের এখানে ক্লাস করার পর যখন পরীক্ষা দিতে যায় তখন বলে যে ইংলিশের প্রিপারেশনটা সবচেয়ে ভালো। এবং আমি এমন কোন স্টুডেন্টকে শুনি নাই যে ইংলিশে খারাপ করছে গিয়ে, বরাবর ইংলিশে ভালো করে। হ্যাঁ, তো পরীক্ষা যদি অন্য সাবজেক্টে খারাপও হয়, অন্য সাবজেক্টে যদি খারাপও দেয় ইংলিশটা ভালো দিয়ে আসে। তো এগুলার রিভিউ তোমরা প্রায়ই পাবা। সেজন্য আমি পোলাপানকে বলি ইংলিশ নিয়ে চিন্তা করো না, আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাও, দেখো দেখবা যে ইংলিশ নিয়ে সমস্যা করতে হবে না, সমস্যা পড়তে হবে না। তো এখানে বলতেছে কি যে আসলে অ্যাডভার্ব চেনার উপায় রুল নাম্বার 4। এখানে বলতেছে অলওয়েজ, অফেন, অলমোস্ট, জাস্ট, কোয়াইট, অলসো, অনলি, নেভার, রেয়ারলি, হার্ডলি, ইউজুয়ালি, জেনারেলি, প্রবাবলি, ইভেন, অ্যাগো, অ্যাগেইন, হেয়ার, দেয়ার, নাও, দেন, ওয়ান্স, সুন, সামটাইমস, ইয়েস্টারডে, টুমোরো, টুয়াইস, থ্রাইস, সেলডম, টুডে, দাস। এগুলা হচ্ছে খুব অ্যাডভার্ব, পরিচিত অ্যাডভার্ব। এগুলো হচ্ছে পরিচিত অ্যাডভার্ব, এগুলো যেখানেই পাবা বুঝে ফেলবা যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। এখন এতগুলো ওয়ার্ড চেনার একটা বুদ্ধি তোমাদেরকে ভাইয়া বলে দিবে যে
এতগুলা ওয়ার্ড চেনার বুদ্ধি ভাইয়া তোমাদেরকে বলে দিবে। তুমি জাস্ট দেখো এই ওয়ার্ডগুলা, তো এই ওয়ার্ডগুলা হয়তোবা এটা দ্বারা তোমাকে সময় বুঝাবে, সময় বুঝাবে, না হলে তুমি দেখবা এই ওয়ার্ডগুলা দ্বারা হয় সময় বুঝাবে, না হলে তোমার কি স্থান বুঝাবে, অথবা কতবার ফ্রিকোয়েন্সি বুঝাবে। খেয়াল করে দেখো যে এইগুলাই এখানে আছে, এগুলাই এখানে আছে, এগুলো ছাড়া ঠিক আছে তেমন কিছুই নাই। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো কিভাবে এতগুলো জিনিস মনে রাখতে পারবা। অলওয়েজ, অলওয়েজ দ্বারা তোমাকে সময় বুঝাচ্ছে, অফেন দ্বারা সময় বুঝাচ্ছে, তারপর অলমোস্ট বলো, জাস্ট বলো, কোয়াইট বলো, অলমোস্ট। আচ্ছা, অলমোস্ট মানে কি অনেকটা, অনেকটা হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নেভার, রিয়ারলি, হার্ডলি, এগুলো তুমি দেখবা। আরেকটা জিনিস বলে দিই, হ্যাঁ বোধক না বোধক বুঝাইলে, হ্যাঁ বোধক না বোধক, হ্যাঁ বোধক বা না বোধক এরকম বুঝাইলেও সেটা কি হয়, হ্যাঁ বোধক অথবা না বোধক, এটা বুঝাইলেও আমাদের হ্যাঁ অথবা না বোধক। এগুলা হচ্ছে আমাদের হ্যাঁ বোধক অথবা না বোধক, এগুলো বুঝাইলেও আমাদের সেগুলো কি হয়, সেগুলো অ্যাডভার্ব হয়। যেমন আমি দেখো, আমি বললাম হার্ডলি, হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড, নেভার নেগেটিভ ওয়ার্ড, রেয়ারলি নেগেটিভ ওয়ার্ড, এগুলা কি, এগুলো তারা না বোধক জিনিস বোঝায়, তাহলে এগুলো আমাদের অ্যাডভার্ব। এরপরে ইউজুয়ালি, জেনারেলি, এগুলো দেখো টাইম বোঝাচ্ছে, ইউজুয়ালি জেনারেলি এগুলো টাইম বোঝায়। তারপর এগো, এগুলো কি টাইম বোঝাচ্ছে, ঠিক কিনা। অ্যাগেন মানে বারবার, তা ফ্রিকোয়েন্সি কতবার, কতবার বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি। হেয়ার দেয়ার, হেয়ার দেয়ার দ্বারা সময় তোমার স্থান বোঝাচ্ছে, নাও দ্বারা সময় বোঝাচ্ছে, দেন দ্বারা সময় বোঝাচ্ছে, দেন হচ্ছে তারপর, নাও দ্বারা এখন, তারপর দেখো টোয়াইস, থ্রাইস, এগুলো দ্বারা কতবার বোঝাচ্ছে, টুমোরো দ্বারা সময় বোঝাচ্ছে, ইয়েস্টার দ্বারা সময় বোঝাচ্ছে, সামটাইমস মানে সময় বোঝাচ্ছে, সুন দ্বারা সময় বোঝাচ্ছে, অনস দ্বারা কতবার বোঝাচ্ছে, টুডে, টুডে সরি টুডে দ্বারা কি সময় বোঝাচ্ছে, তারপর সেলডম, সেলডম দ্বারা না বোঝাচ্ছে। দেখো তুমি জাস্ট মনে রাখো যে আসলে আমাদের সময়, স্থান, কতবার, হ্যাঁ বোধক না বোধক, এগুলো বুঝাইলে আমাদের কি অ্যাডভার্ব হয়। এইটা জাস্ট মনে রাখো, আর কিচ্ছু লাগবে না তোমার। আরেকটা জিনিস মনে রাখবা, কারণ বুঝাইলেও অ্যাডভার্ব হয়, কারণ বুঝাইলেও অ্যাডভার্ব হয়, সময়, স্থান, তারপর কি, তারপর ধরন, এই যে এগুলা, এগুলা দ্বারা মেইনলি অ্যাডভার্ব চেনা যায়। তো এটা মনে রাখলে তোমাদের হয়ে গেল। তো এটা মোটামুটি বুঝলাম। এখন আমি যে কথাটা বললাম যে এই এই ওয়ার্ডগুলা সেন্টেন্সে যেখানে থাকুক না কেন সেটা তোমার অ্যাডভার্ব হবে। একটু খেয়াল করে দেখি যে আমাদের এরকম কোনো এক্সাম্পল দেওয়া আছে কিনা। এক্সাম্পল দেওয়া নেই। আচ্ছা, এখন আচ্ছা আমরা তাহলে একটা সেন্টেন্স লিখি, ঠিক আছে। আমাদের কাছে বলতেছে যে অলওয়েজ হি অলওয়েজ কামস লেট। এই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে দেখো, এই যে অলওয়েজ নিচে আন্ডারলাইন করলো, এখন তোমার কাছে বললো যে হেয়ার, হেয়ার অলওয়েজ ইজ, হেয়ার অলওয়েজ ইজ, হেয়ার অলওয়েজ ইজ কি বললো, এ নাম্বার দিয়ে বললো যে এটা হচ্ছে কি, এটা নাউন, বি নাম্বার দিয়ে বললো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর সি নাম্বার দিয়ে বললো এটা অ্যাডভার্ব, ডি নাম্বার দিয়ে বললো এটা হচ্ছে ভার্ব। এখন তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে এটা কি হবে। তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে এটা কি হবে। তো সাদিয়া বিনতে কাশেম কমেন্ট করেছে অ্যাডভার্ব অফ টাইম হবে। তারপর শ্রীনা বলছে, রিয়া বলছে, সে যদি বলছে যে অ্যাডভার্ব হবে অলওয়েজ অ্যাডভার্ব, অলওয়েজটা আচ্ছা মেক কন্যা, রিয়া রিজবি, সিনথিয়া সিনু, সোহানা, ওকে। আচ্ছা, সবাই কমেন্ট করতেছে এবং সঠিক অ্যান্সারটা দিয়েছে, সবাই বলতেছে এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব হবে, সবাই বলতেছে অ্যাডভার্ব হবে। এবং কংগ্রাচুলেশনস সবাইকে যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাচ্ছি আমি, যে এই যে দেখো অলওয়েজ, এই অলওয়েজ ওয়ার্ডটা, অলওয়েজ ওয়ার্ডটা অলওয়েজ অ্যাডভার্ব, অলওয়েজ ওয়ার্ডটা অলওয়েজ অ্যাডভার্ব, বুঝতে পারছো। সর্বদা হচ্ছে কি অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, আমরা তাহলে চলে যাই, মোটামুটি আমাদের এখানে ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো আমাদের এখানে বলতেছে যে অ্যাডভার্ব চেনার আরেকটা উপায় আছে, যে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি এল ওয়াই যুক্ত করি তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটু নর্মালি মনে রাখবো জাস্ট। কি রকম?
আমি তোমাদেরকে বললাম নাউনের সাথে যখন নাউনের সাথে এল ওয়াই যুক্ত হবে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর যখন অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এটা হয়ে যাবে অ্যাডভার্ব। এইটার আমরা ইউজেসটা একটু খেয়াল করে দেখি এই জায়গাটায়। নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তো এটা কি রকম, জাস্ট দেখো এক্সাম্পলটা দেখো। আমি বললাম কি ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এল ওয়াই যুক্ত করলাম এবং এটা কি হয়ে গেল, ফ্রেন্ডলি হয়ে গেল। এটা হয়ে গেল কি ফ্রেন্ডলি। তাহলে ফ্রেন্ডলি হয়ে গেল কি আমাদের অ্যাডজেক্টিভ। আর এইটার ক্ষেত্রে দেখো আমি বললাম কি বিউটিফুল, বিউটিফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এর সাথে দেখো এল ওয়াই যুক্ত করলাম সেটা কি হয়ে গেল, বিউটিফুলি হয়ে গেল। আর বিউটিফুলিটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এইটা একটু মাথায় রাখো যে দেখো আমি কি বললাম, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এবং অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, এর সাথে এল ওয়াই যুক্ত করছি সেটা হয়ে গেছে ফ্রেন্ডলি, তাহলে ফ্রেন্ডলি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আর পরেরটা তো দেখো বিউটিফুল, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এল ওয়াই যুক্ত করছি বিউটিফুলি হয়ে গেছে, তাহলে বিউটিফুলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অনেকের নাম নেওয়া পসিবল হয়ে ওঠে না, সেজন্য দুঃখিত। কারণটা কি, সবার নাম নিতে গেলে ক্লাসই আর হবে না। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হচ্ছে আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো এল থাকলেও এটা একটা সমস্যায় ফেলে দেয় তোমাদেরকে। দেখো এল, এখন আমি তোমাদেরকে বলি, ধরো আমি বললাম কি রিফিউজাল, রিফিউজাল এবং মিউজিক্যাল, মিউজিক্যাল। আমাকে একটু কমেন্ট করে জানাও কোনটা কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে আসলে কোনটা কোন পার্টস অফ স্পিচ, কোনটা কোন পার্টস অফ স্পিচ, একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে আমাকে জানাও যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমি বললাম কি রিফিউজাল এবং মিউজিক্যাল। সো দুইটা ওয়ার্ড আমি লিখেছি এবং দুইটা ওয়ার্ডের মধ্যে কোনটা কোন পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্ট করে জানাও, জানাও, কমেন্ট করে জানাও। হ্যাঁ, দেখি কে কমেন্ট করতে পারে। সো নুসরাত জাহান, আমাদের রায়হান সবুজ ভাইয়াও দেখে ক্লাস করতেছে এবং জানতে চাচ্ছে সজীব ভাইয়ের ক্লাস কেমন লাগতেছে তোমাদের। রায়হান সবুজ ভাইয়া কিন্তু তোমাদের পরিচিত মুখ একজন। আচ্ছা, এখন অনেকে কমেন্ট করতেছে, একজন হচ্ছে সঠিক অ্যান্সারও দিয়েছে আর কি, নামটা উপরে চলে গেল। তারপর সোহানা কমেন্ট করছে মিউজিক্যাল, মিউজিক্যাল অ্যাডভার্ব বলতেছে। তারপরে আহ রেশমি রয়, রেশমি রয় বলতেছে মিউজিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আরিফা আক্তার আচ্ছা, অনেকে বলতেছে তাসমিম আরা শশী রিফিউজাল হচ্ছে অ্যাডজেক্টিভ, রিফিউজাল অ্যাডভার্ব। সো আচ্ছা, ভিন্ন রকম অনেক রকম টাইপের কোশ্চেন মানে অ্যান্সার চলে আসতেছে। সো এই জন্য আমরা যেটা করি, দেখি বুঝতে চেষ্টা করি কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমি দেখলাম আমাদের মিউজিক্যাল, এই রিফিউজাল আর মিউজিক্যাল, রিফিউজাল আর মিউজিক্যাল, হ্যাঁ, রিফিউজাল এবং মিউজিক্যাল। সো এইটা রিফিউজাল হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের নাউন, আর মিউজিক্যাল, মিউজিক্যাল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখব কি কারণে এটা, এইটার কারণটা হচ্ছে, এটা কারণটা কি, কারণটা হলো যখন ভার্বের সাথে, ভার্বের সাথে এল যুক্ত হয় সেটা, ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা নাউন হয়ে যায়। আর যখন নাউনের সাথে, নাউনের সাথে এল যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা হচ্ছে মেইন কারণ। রিফিউজ, রিফিউজ হচ্ছে আমাদের ভার্ব আর মিউজিক হচ্ছে নাউন। বোঝা গেছে? রিফিউজ হচ্ছে ভার্ব, এই রিফিউজ ভার্বটার সাথে, রিফিউজ ভার্বটার সাথে আমাদের কি যুক্ত হয়েছে, এল যুক্ত হয়েছে। এই যে রিফিউজ, রিফিউজ ভার্বটার সাথে এল যুক্ত হয়ে সেটা কি হয়ে গেছে, এই যে রিফিউজাল হয়ে গেছে। আর নাউনটা কি ছিল, মিউজিক, মিউজিকটা ছিল নাউন, এর সাথে এল যুক্ত হয়ে কি হয়ে গেছে, মিউজিক্যাল হয়ে গেছে। এইটা একটু মাথায় রাখবা যে ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা আমাদের নাউন হয়ে যায়, আর আমাদের নাউনের সাথে এল যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা পরীক্ষায় কিন্তু তোমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা যারা অ্যান্সার দিতে পারো না তারা একটু জাস্ট শিখে রাখো, কারণ এটা লাগবেই। ওকে, আচ্ছা, আমরা
এখানে বলছে কনজাংশন চেনার উপায়। কনজাংশন চেনার উপায়টা হইতেছে যে বলতেছে মেইনলি এগুলো হচ্ছে আমাদের কনজাংশন। এই যে জাস্ট বলতেছে যে এগুলো আমাদের কনজাংশন, জাস্ট চিনে রাখো, এগুলো জাস্ট চিনে রাখো কনজাংশন, কারণ কনজাংশনের উপর আবার এক্সট্রা ক্লাস দেওয়া হবে। হ্যাঁ, তোমাদের কাজ যেটা হচ্ছে জাস্ট একটু চিনে রাখো যে এন্ড, অ্যাজ, ইফ, বাট, অর, বোথ, বিকজ, এই যে এগুলা এগুলা হচ্ছে আমাদের কনজাংশন, এইটা জাস্ট একটু মনে রাখো। এগুলো হচ্ছে জাস্ট মনে রাখো, এগুলো হচ্ছে আমাদের কনজাংশন। তারপরে বিকজ, এলস, লেস্ট, বিফোর, আফটার, টিল, আনটিল, সো, হাউএভার, ইদার, নিদার, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, আনলেস, তারপর কি দো, অল দো, এইগুলা কি, এগুলা হচ্ছে আমাদের, এগুলা হচ্ছে আমাদের কি, এগুলা হচ্ছে আমাদের কনজাংশন। এগুলো কেন কনজাংশন? কারণটা হচ্ছে কি এরা যেটা করে কি যে একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সকে যুক্ত করে, এই জন্য এরা কনজাংশন হিসেবে কাজ করে। সোজা কথা। তো আর কিছু জানতে হবে না, বোঝা গেছে? যেগুলো জানা প্রয়োজন সেগুলো আমি জানাই দিছি। এখন এই যে বলতেছে কনজাংশন কোনটা, দা, আপ, এ, এন্ড। এখন তোমরা নর্মালি জানতে পারবো যে হ্যাঁ এন্ড হচ্ছে আমাদের কনজাংশন। এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়, সেগুলো খুব কঠিন হামরি জিনিস না। সো এখন আমাদেরকে বুঝতে হবে, কিন্তু অনেক সময় সেন্টেন্সের মধ্যে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই যে এটা আসলেই আমাদের কি কনজাংশন নাকি অন্য কিছু। এটা আমরা একটু দেখবো যে হি স্টুড বিফোর মি, হি স্টুড বিফোর মি। এখন আমরা একটু আগে দেখলাম এই বিফোরটা বললো, বিফোরটা বললো কনজাংশন, কিন্তু দেখা গেছে যে এই সেন্টেন্স আমাদের প্রেপোজিশন। তাহলে আমরা কিভাবে বুঝবো? আমাদের সেন্টেন্স ভেদে কিন্তু পার্টস অফ স্পিচের পরিবর্তন হয়ে যায়। দেখা গেছে আমরা পড়ছি কি, পড়লাম একটু আগে কনজাংশন, এখন এই সেন্টেন্সের মধ্যে হয়ে গেছে প্রেপোজিশন। তাহলে আমরা যেন ভুল না করি, এজন্য আমাদের কাজ যেটা হচ্ছে কি একটু সেন্টেন্সটা ভালোভাবে বোঝা। তো আমি তোমাদেরকে বললাম একটা জিনিস মাথায় রাখবা, যখন প্রেপোজিশন, দেখো প্রেপোজিশন করে কি, প্রেপোজিশন নাউন, নাউন প্রোনাউনকে, নাউন প্রোনাউনকে অ্যাড করে। আর কনজাংশন কি করে? কনজাংশন কাজ করে কি রকম, যে কনজাংশন যে কাজটা করে, যে কনজাংশন একটা সেন্টেন্সকে, সেন্টেন্সকে একটা সেন্টেন্সকে কি করে বলো দেখি, সেন্টেন্সকে যুক্ত করে। সেন্টেন্স বা ক্লজ, মেইনলি সেন্টেন্স দ্বারা তোমার ভালো বুঝে ওই জন্য লিখছি, কিন্তু ক্লজ লিখতাম, অবশ্যই ক্লজ লিখতাম। দেখো তাহলে আমি যেটা বললাম যে আসলে নাউন বা প্রোনাউনের আগে যদি কোনো কোনো ওয়ার্ড বসে সেটা প্রেপোজিশন হয়। হ্যাঁ, সেটা প্রেপোজিশন হয়। আর কনজাংশন কখন হয়? যখন সেন্টেন্স বা ক্লজের আগে বসে। আমরা একটু খেয়াল করে দেখি যে হি স্টুড বিফোর মি, হি স্টুড বিফোর মি। তাহলে দেখো এই যে মি, এই মিটা কি, মিটা হচ্ছে আমাদের প্রোনাউন, মিটা কি, মিটা হচ্ছে প্রোনাউন, মিটা হচ্ছে আমাদের প্রোনাউন। এই প্রোনাউনের আগে যেহেতু বিফোর বসে গেছে, তাহলে বিফোরটা কিন্তু এখানে আর কি, বিফোরটা এখানে প্রেপোজিশন হিসেবে কাজ করতেছে। আর পর নিচের সেন্টেন্সটাতে একটু খেয়াল করে দেখো, এই যে বিফোর, এই বিফোরটা দেখো একটা ক্লজের আগে বসছে, মানে একটা সেন্টেন্সের আগে বসছে। দ্য ডক্টর কেম, এই সেন্টেন্সটাকে কি করছে, সে অ্যাড করে ফেলছে। তাহলে এই বিফোরটা কিন্তু এখানে কনজাংশন। আমি যেটা বললাম যে প্রেপোজিশন কখন হবে, বিফোর বলো বা এগুলো কখন প্রেপোজিশন হবে, যখন এটা নাউন বা প্রোনাউনের আগে সেন্টেন্সে বসবে। আর যদি এমন হয় যে এগুলা কোন সেন্টেন্স বা ক্লজের আগে বসছে, তখন সেটা কনজাংশন হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, একটা ছোট্ট একটা ব্যাপার তোমাদেরকে জানতে হবে, স্পেলিং কতটা ইম্পর্টেন্ট জিনিস। তোমাদেরকে স্পেলিং অনেক বড় জিনিস, ঠিক আছে, যে আসলে তোমাদের জানা দরকার। স্পেলিং এর কারণে অনেক জিনিস অনেক রকম হয়ে যায়। দেখো দুটা বানান তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই কাজগুলো করতে যাবা না, টপার আর টপার। হ্যাঁ, সো দুইটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ডের মিনিং আবার ভিন্ন রকম, বুঝতে পারছো? মিনিং কিন্তু ভিন্ন রকম। এই এটা হচ্ছে স্পেলিং মিস্টেক, স্পেলিং মিস্টেক, ঠিক আছে? স্পেলিং মিস্টেকের উপর কিন্তু অনেক অনেক কিছু ডিপেন্ড করে। একটা মানুষের ভালো গুণটাকে খারাপ গুণ বানায় দেওয়া হয় স্পেলিং এর মাধ্যমে, ঠিক আছে? যে একটা তুমি খেয়াল করে দেখবা, একটা হচ্ছে কি ভালো জিনিস খারাপ হয়ে গেছে স্পেলিং ভুলের কারণে, এরকম হতে পারে। তো টপার, টপার মানে কি? টপার মানে হচ্ছে এমন একজন যে আসলে কিছু টপ পজিশন করেছে, এরকমকে আমরা টপার বলি, ঠিক কি না? কিন্তু এই যে টপার, বানানটা খেয়াল করো, টপার আর টোপার। দেখো এই যে এই টপার দ্বারা কি বোঝায়? মাতাল।
মাতাল, এই টপার, এই দেখো বানানের কারণে, জাস্ট একটা একটা পি এর কারণে দেখো এটা কি বোঝাচ্ছে, মাতাল বোঝাচ্ছে, মাতাল। আর এই টপার মানে কি, টপার মানে তোমরা সবাই জানো যে টপার মানে কি, যে শীর্ষ, এমন একজন ব্যক্তি যে আর কি টপ পজিশন করেছে বা শীর্ষে আছে, বুঝতে পারছো? এখন তোমরা এই বানানগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবা, ঠিক আছে? কারণ বানানের কারণে দেখা যায় কি যে অনেক পরিবর্তন চলে আসে। সো এই বানানের উপর আমরা একটা ক্লাস দিতে পারি। সো ইনশাআল্লাহ বানানের উপর আমাদের ক্লাস হয়, কারেক্ট সম্ভবত স্পেলিং এর উপর, হ্যাঁ। সো এই ক্লাসটার অপেক্ষায় থাকো, যারা পেইড ব্যাচে থাকবে ইনশাআল্লাহ এটার উপর একটা ক্লাস পাবা। হ্যাঁ, কি কারণে লিখলাম এটা, কারণটা বললাম না, কিন্তু এই বানানগুলা তোমরা অবশ্যই মাথায় রাখবা, কারণ বানানের কারণে তোমাদের অনেক সমস্যা হতে পারে এবং একজন ভালো মানুষ কি খারাপ মানুষে পরিণত হতে পারে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আজকের ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাবা, হ্যাঁ। এবং এখন একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লাসটা থেকে উপকৃত হয়েছি, এবং আগে আমার পার্টস অফ স্পিচ চিনতে সমস্যা হইতো, কিন্তু এই ক্লাসটা করার পর এখন সহজে বুঝতে পারি যে হ্যাঁ কোনটা কোন পার্টস অফ স্পিচ। এরও একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও। এবং তোমাদের কাছে লাস্ট বার একটা রিকোয়েস্ট করতেছি যে আসলে তোমরা একটু শেয়ার দাও, শেয়ার দাও, আমরা এত কষ্ট করে তোমাদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা করি, তোমরা যদি একটু আমাদের জন্য শেয়ার দিতে না পারো, ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, বুঝতে পারছো? তোমাদের ফ্রেন্ডরাও যেন আসলে ক্লাসটা করতে পারে, তারাও যেন একটু উপকৃত হতে পারে। হুম। আচ্ছা, সবাই মোটামুটি একটা ভালো পজিটিভ রিভিউ দিচ্ছে যে ভাই আপনার ক্লাস সবসময় ভালো লাগে, ইনশাল্লাহ অনেক ভালো বুঝছি, ভাইয়া ভালো লাগছে ক্লাসটা, আমার তো ভীষণ ভালো লাগছে ভাইয়া। আচ্ছা, জোস লাগছে, টপার হয়ে বাবাকে বলবো টপার হয়েছি। জি ভাইয়া দিবেন। তানজিল, সুপার ডুপার, আচ্ছা, ভালো লাগছে। আচ্ছা, এরকম রিভিউ দেখলেও ভালো লাগে যে আসলে সবাই বুঝতে পারছো, কারণ আমাদের টিচারদের সার্থকতাটা হচ্ছে এই জায়গায়, যখন স্টুডেন্টরা পারবে, স্টুডেন্টরা যদি বুঝে, তারা যদি পারে, তারা যদি ভালো রেজাল্ট করে, তারা যদি খুব ভালো জায়গায় চান্স পায়, তখন টিচাররা খুশি হয়। এটা হলো কথা। যাই হোক, সো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং আহ, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা যেন আমি ভালো সুস্থ থাকতে পারি। এবং আমার নিজেরও একটু শারীরিক সমস্যা চলতেছে আর কি, নানা কারণে অসুস্থ আছি, এবং দেখা যায় যে আহ যাই হোক প্রায় অসুস্থ হয়ে পড়ি। তো এই জন্য আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। এবং তোমাদের আহ, তোমরা যারা চিন্তা করতেছো যে হ্যাঁ আমরা আসলে এখানে ভর্তি হব কি হব না, আমাদের ফ্রি ক্লাসগুলো চলতেছে, তোমরা আরো ক্লাস দেখো, কিছু ক্লাস যারা মিস করে ফেলছো তারা রেকর্ডিং ক্লাসগুলো দেখো, দেন ডিসিশন নাও যে আসলে এখানে তোমাদের আহ, আহ, ভর্তি হওয়াটা ঠিক হবে কিনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।